আপনি এখানে কিছু বলবেন? ঘুম থেকে উঠে এলেন যে, আপনার কি কিছু লাগবে? আমার কথা শুনে উনি কেমন একটা ঘোর লাগা কণ্ঠে উত্তর দিলেন। তোমাকে নিজের করে না পাওয়া পর্যন্ত যে আমার ঘুম আসবে না চাঁদনি। তুমি চলো না আমার সাথে। আর কত বুড়ে থাকবে? ওনার কথা শুনে অবাক হয়ে আমি বললাম, এইসব কি বলছেন আপনি? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনার কি শরীর খারাপ লাগছে হাসান? কি হয়েছে বলুন আমায়। কথাগুলো বলেই আমি ওনার দিকে দুপা এগিয়ে গেলাম, আর তখনই উনি আমায় থামিয়ে দিয়ে বললেন, চাঁদনি, আমি যে তোমায় এই বালাটা দিয়েছি ওটা একটু হাত থেকে খোলো তো চাঁদনি। কিন্তু আপনি তো আমায় এই বালাটা খুলতে নিষেধ করেছেন হাসান। তাহলে এখন বালাটা খুলতে বলছেন যে? আমার কথা শুনে উনি বাঁকা হেসে বললেন, আসলে আমি তোমার জন্যে আরও দুটা বালা এনেছি, ওটার চাইতে সুন্দর। আর একটা বালা তোমার হাতে ঠিক মানায় না, তাই দুটো দুই হাতে পড়বে। ওই বালাটা খুলে ফেলো চাঁদনি। আমি ওনার কথা শুনে কি করব ভাবতে ভাবতে বালাটা খুলেই ফেললাম। তারপর ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নিন বালা, আর আমার জন্য যে বালা দুটো এনেছেন সেগুলো দিন। আমার কথা শুনে উনি বললেন, ওই বালাটা টেবিলের ওপর রাখো চাঁদনি, আর এগুলো আমি তোমায় নিজে হাতে পরিয়ে দিব। ওনার কথা শুনে কেমন জানি একটা অস্বস্তি হচ্ছে আমার। ওনাকে কেমন অচেনা মনে হচ্ছে, কিন্তু তবুও আমি ওনার প্রতিটি কথা শুনে চলেছি মন্ত্রমুগ্ধের মতো। কেন জানি না, চাইলেও মানা করতে পারছি না। ওনার কথা শুনে আমি হাতের বালাটা টেবিলে রেখে পেছনে ওনার দিকে ঘুরতেই দেখি উনি নেই। বরং পুরো রুমটা অন্ধকারে ছেয়ে গেছে, আর মনে হচ্ছে রুমের মাঝে যেন কারা ধস্তাধস্তি করছে। পুরো রুম জুড়ে যেন ঝড় বয়ে চলেছে। হঠাৎ আমার কি হলো, আমার চারপাশটা কেমন অন্ধকারে ছেয়ে গেল। মাথা ঘুরে নিচে পড়ে যাচ্ছি আমি। হয়তো জ্ঞান হারাচ্ছে আমার। জ্ঞান হারানোর আগে শুধু একটা জিনিসই দেখলাম আমি, যে টেবিলে রাখা আমার বালাটা থেকে আলোক রশ্মি ছড়াচ্ছে। আর সেদিন ছাদে দেখার চাইতে বেশি জ্বলছে ওটা। তারপর আর আমার কিছু মনে নেই। চারিদিকে অন্ধকার হয়ে জ্ঞান হারালাম আমি। একটি অন্ধকারাচ্ছন্ন জায়গায় পড়ে আছি আমি। চারিদিকে এতটাই অন্ধকারে ভরপুর যে কোথায় আছি, কেমন জায়গায়, এটা কিছুতেই বুঝতে পারছি না। অনেক কষ্টে শোয়া থেকে উঠে দাঁড়ালাম আমি। তারপর চারিপাশে ভালো করে চোখ বোলাতে লাগলাম, কিন্তু আফসোসের কথা, শুধু ঘুটঘুটে অন্ধকার ছাড়া চোখে আর কিছুই পড়ল না আমার। তাই অন্ধকার হাতড়িয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। খুব ভয় করছে আমার। বারবার মনে হচ্ছে আমার চারপাশে যেন কেউ বা কারা আছে, তবে তারা আমায় স্পর্শ করছে না, বা তাদের উপস্থিতি আমায় বুঝতে দিতে চাইছে না। ভয়ে ভয়ে সামনে এগিয়ে যেতে যেতে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, এখানে কেউ আছেন? হাসান, আপনি কোথায়? প্লিজ আমায় নিয়ে যান। আমার খুব ভয় করছে এখানে। আব্বু, আম্মু, আপনারা আমায় নিয়ে যান। আমার খুব ভয় করছে এখানে। আমার আশেপাশে কে আছেন? দয়া করে কেউ কথা বলুন। না, আমার কথার কোনো উত্তর পাচ্ছি না আমি, আর না পাচ্ছি কোনো আলোর দেখা। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমার। মন চাইছে এক দৌড়ে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু অন্ধকারে কোথায় কি আছে কিছুই জানি না আমি। হঠাৎ চারপাশটা কেমন ঠান্ডা আর ভারী হয়ে উঠল। আমার মন বলছে আমার খুব কাছেই কেউ দাঁড়িয়ে আছে। আমি হাত দিয়ে বারবার তাকে ছোঁয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তবে বারবার মনে হচ্ছে আমার ঘাড়ের ওপর কারো গরম নিঃশ্বাস পড়ছে। কেউ আমার খুব কাছ দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু আমি স্পর্শ করছে না। এবার ভয়টা যেন আরো দ্বিগুণভাবে ভর করলো মনে। ভয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনা জলকণা। আর তখনই আমায় কেউ পা থেকে পেঁচিয়ে ধরতে শুরু করলো। জিনিসটা খুব ঠান্ডা ও মসৃণ জাতীয়। কিছুক্ষণ পর বুঝতে পারলাম এটা একটা বিশাল আকারের সাপ। আমি প্রাণপণ চেষ্টা করছি সাপটার হাত থেকে ছাড়া পেতে, কিন্তু
সাপটা আরো শক্ত করে পেঁচিয়ে নিচ্ছে আমায়। সাপটা যখন আমার হাঁটু অবধি পেঁচিয়ে ধরলো, তখনই কোথা থেকে যেন কয়েক ফোঁটা মিষ্টি পানি এসে পড়লো আমার মুখের ওপর, আর কানে ভেসে আসতে লাগলো কোরআন তেলাওয়াতের সুর। সাথে সাথে সাপটা ছেড়ে দিল আমায়, আর আমিও তলিয়ে গেলাম অন্ধকারের গভীর থেকে গভীরে। একটু পর চোখ মেলে তাকিয়ে দেখি আমি নিজের বিছানায় শুয়ে আছি, আর আমার সামনে বসে আছেন আব্বু, আম্মু ও হাসান। আম্মুর চোখ থেকে ঝরে পড়ছে অঝরে পানি, আব্বুর মুখটা গম্ভীর ও আতঙ্কে ছেয়ে আছে, আর হাসান টলমলে চোখে তাকিয়ে আছে আমার দিকে। সাথে আব্বু আর হাসান বারবার সূরা ইয়াসিন আর দোয়া দরুদ করে চলেছে। ওদের এমন অবস্থায় দেখে উঠে বসার চেষ্টা করলাম আমি, কিন্তু পাচ্ছি না। শরীরটা যেন ব্যথায় একদম অবশ হয়ে আছে আমার। আমাকে চোখ মেলে তাকাতে দেখে আবু উচ্চস্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ডাক শুনেছেন। আম্মু এসে জোরে ধরলেন আমায়, তারপর আমার গালে কপালে চুমু খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমি ফ্যাল করে তাকিয়ে সব দেখছি। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছু ঢুকছে না আমার মাথায়। আমি অবাক চোখে তাকিয়ে আব্বু, আম্মু আর হাসানকে দেখছি। আম্মু আমায় ছেড়ে দিয়ে কপালে গালে চুমু খেয়ে রুম থেকে আব্বুকে নিয়ে চলে গেলেন। ওনারা চলে যেতেই হাসান আমায় শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে রাখলেন, যেন এতক্ষণ অনেক কষ্টে নিজের কান্নাটাকে লুকিয়ে রেখেছিলেন উনি। আমি কিছুই বলছি না, স্তব্ধ হয়ে বসে থেকে বোঝার চেষ্টা করছি ঠিক কি কি হচ্ছে আমার সাথে। হাসান বেশ কিছুক্ষণ আমায় জড়িয়ে কান্না করার পর আমাকে ছেড়ে দিয়ে উত্তেজিত হয়ে বলতে লাগলেন, তুমি জানো চাঁদ পাখি, আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এই হয়তো তোমায় আমি হারিয়ে ফেললাম, ওরা হয়তো আমার কাছ থেকে তোমায় কেড়ে নিতে সফল হলো। আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল চাঁদ পাখি। মনে হচ্ছিল যেন কেউ আমার আত্মাকে আমার থেকে আলাদা করে কেড়ে নিয়ে যাচ্ছে। মরে যাচ্ছিলাম আমি, দম বন্ধ হয়ে আসছিল আমার। এখন যদি তোমাকে আমি ফেরাতে না পারতাম, তাহলে হয়তো সত্যিই আমি মরে যেতাম চাঁদ পাখি। তুমি কেন একই ভুল বারবার করো চাঁদ পাখি? কেন আমি বারবার বারণ করা সত্ত্বেও নিজের হাতের বালাটা খুলে ফেলো? তোমার কোনো ধারণা আছে চাঁদ পাখি, আজকে যদি সময় মতো আমার ঘুম না ভাঙতো, তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত, সব কিছু শেষ হয়ে যেত। এতদিনে সব পরিশ্রম বৃথা যেত সবার। আমি তোমায় চিরদিনের মতো হারিয়ে ফেলতাম চাঁদ পাখি। কি করে বাঁচতাম আমি তোমায় ছাড়া? কথাগুলো বলেই হাসান আবারও শক্ত করে জড়িয়ে ধরলেন আমায়, আর পাগলের মতো আমার কপালে, গালে, চোখে চুমু খেতে লাগলেন, যেন আমায় কত সাধনার পর ফিরে পেয়েছেন উনি। ওনার এমন আচরণে আমি বলে উঠলাম, কারা নিয়ে যেত আমায় হাসান? আপনি নিজেই তো আমার হাতের বালাটা খুলতে বললেন, নতুন বালা পরাবেন বলে। তাহলে এখন এসব কি বলছেন আপনি হাসান? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কাদের এতদিনের পরিশ্রম বৃথা হয়েছে তো হাসান? প্লিজ হাসান, আমার সব সত্যিটা বলুন। কি হচ্ছে ইদানিং আমার সাথে? আপনি কেন দুই রূপে দেখা দিচ্ছেন আমার সামনে? আমি কেন বারবার স্বপ্নে কাক, সাপ আর নিজেকে অন্য রূপে দেখতে পাচ্ছি? এসবের পেছনে রহস্য কি হাসান? প্লিজ হাসান, সবটা বলুন আমায়। আমার কথা শুনে হাসানের মুখটা কেমন মেঘে ঢেকে গেল। কি বলবে বুঝতে পারছে না ও। হাসান আমার সামনে থেকে উঠে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। ওনার কান্নার শব্দটা যেন আমার কলিজায় গিয়ে লাগছে। উনি কেন এভাবে কাঁদছে কিছুই বুঝতে পারছি না আমি, কিন্তু আমার শরীর এতটাই ব্যথা হয়ে আছে যে আমি চাইলেও ওনার কাছে উঠে গিয়ে ওনার চোখ মুছে দিতে পারছি না। তাই ওনাকে ডাকলাম আমি, হাসান প্লিজ, আপনি এখানে আমার পাশে আসুন। আমার খুব কষ্ট হচ্ছে, আমি আপনার কাছে যেতে পারছি না। আমার কথা শুনে উনি চোখের জল মুছে আমার পাশে এসে বসলেন, তারপর আমার মাথায় হাত বুলিয়ে বললেন, চাঁদ পাখি, তুমি এখন আমায় যে প্রশ্নগুলো করেছো সেটার উত্তর আমি তোমায় চাইলেও দিতে পারবো না, কারণ তোমায় সব সত্যিটা বলে দিলে তোমার বড় ক্ষতি হয়ে যাবে। তোমাকে হয়তো হারিয়ে ফেলবো আমি,
প্লিজ চাঁদ পাখি, তুমি আমায় একটু দয়া করো, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, সময় এলে সব কিছু জানতে পারবে তুমি। হাসানের কথা শুনে যেন প্রশ্নের উত্তরগুলো জানার আগ্রহ আরো বেশি জেগে বসলো আমার মনে। কি এমন কথা যা আমি জানলে আমার বড় কোনো ক্ষতি হবে? আমি হাসানের দিকে তাকিয়ে বললাম, সেই সময়টা কবে আসবে হাসান? আমি জানতে চাই আমার সাথে কেন এমন হচ্ছে, কেনই বা আপনারা আমাকে নিয়ে এতটা সিরিয়াস আর এতটা ভয় পাচ্ছেন। আমার আমার এমন আজব স্বপ্নেরই বা মানে কি? সব কিছু জানবে তুমি চাঁদ পাখি, শুধু তোমার ২০ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তারপর তুমি নিজে নিজেই সব জেনে যাবে, আর তখন তোমার কোনো ক্ষতি হওয়ার ভয়ও থাকবে না। এতদিন প্লিজ একটু ধৈর্য ধরো চাঁদ পাখি। ওনার কথা শুনে আমি আর কিছু বললাম না, মুখটাকে মলিন করে চোখ বন্ধ করে ফেললাম। এমনিতেও আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। তারপর পাড়ি দিলাম গভীর ঘুমিয়ে যাচ্ছে। পরের দিন সকালে ঘুম ভেঙে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম আমার আশেপাশে হাসান বা কেউ নেই। আমি আস্তে করে উঠে বসলাম। এখন শরীরে একটুও ব্যথা নেই, নিজেকে একদম সুস্থ মনে হচ্ছে আমার। কানে ভেসে আসছে হাসান আর আব্বুর কণ্ঠ। ওনারা আমায় নিয়ে কিছু একটা আলোচনা করছে। আমি বিছানা ছেড়ে ধীরে পায়ে দরজার কাছে এগিয়ে গেলাম। তারপর কান পাতলাম আব্বু আর হাসান কি বলছে তা শোনার জন্য। হাসান আবুকে বলছে, আব্বু, চাঁদের ঘুম ভাঙলেই আমি ওকে নিয়ে সকালেই আমার বাড়িতে ফিরে যাব, কারণ এই বাড়িটা আর ওর জন্য সেফ না। আমি তোমায় এটাই বলতে চাইছিলাম হাসান। আমিও বুঝতে পারছি চাঁদনি এখন তোমার বাসাতেই, এখানেই চাইতো বেশি সেফে থাকবে। তাই আমি আর তোমায় বাধা দিব না, তুমি চাঁদনিকে নিয়ে বাসায় ফিরে যাও। কারণ ওর 20 বছর পূর্ণ হতে আরো মাত্র 3 দিন বাকি আছে। আর এই 3 দিন ওর উপর অনেকবার আক্রমণ হতে পারে। তাই চাঁদনিকে এখন যতটা সম্ভব সেফ মতো রাখা দরকার। আব্বুর কথা শুনে আমি আব্বু আর হাসানের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, কারা আমার উপর আক্রমণ করবে আব্বু? আপনি কাদের কথা বলছেন? আমার কথা শুনে আবু আর হাসান দুজনেই চমকে উঠল। তারা যেন এই মুহূর্তে আমাকে এখানে আশা করেনি। আব্বু আমতা করে বললেন, চাঁদনি, তুমি উঠে পড়েছো মামুনি? এখন তোমার শরীর কেমন লাগছে? আমি আলহামদুলিল্লাহ ঠিক আছি আব্বু, কিন্তু আপনি বলুন, আপনারা এতক্ষণ আমায় নিয়ে কি এত আলোচনা করছিলেন, অথচ আমায় কোনো কিছুই জানাচ্ছেন না? আমার কথা শুনে আব্বু কিছু বলার আগেই হাসান বলে উঠলেন, আপু, আপনি যান, আমি চাঁদকে বোঝাচ্ছি। হাসানের কথা শুনে আব্বু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলেন। আব্বু যেতেই হাসান আমার পাশে এগিয়ে এসে বললেন, আমরা একটু পরেই বাসায় ফিরে যাব চাঁদ পাখি। আব্বুর সাথে সেই আলোচনাই করছিলাম এতক্ষণ। চলো চাঁদ পাখি, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিবে। আর দয়া করে কোনো প্রশ্ন করো না প্লিজ। আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি চাঁদ পাখি, তাই একটু বিশ্বাস রাখো আমাদের উপর। ওনার কথা শুনে আমি আর কিছু বললাম না। কেন জানি না ওনার কথাটা বিশ্বাস করতে মন চাইছে। তাই ওনার কথা মতো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর সকালের নাস্তা শেষ করে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে ওনার সাথে বাসার পথে রওনা হলাম।